সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাখাইন ইস্যুতে মানবিক করিডোর দেয়ার প্রস্তাব পুনর্বিবেচনার পরামর্শ। রাজনৈতিক আলোচনা ছাড়া সিদ্ধান্ত হলে ভুগতে হবে বাংলাদেশকে, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে, তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, তাদের সম্মতি নিতে হবে, তাদের মতামত নিতে হবে, কারণ রাষ্ট্রের জন্য এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত। ফ্যাসিস্ট সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষে পড়েছিল পুলিশ, বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। পদ্ধতির বিষয়ে 15ই মের মধ্যে নিজেদের মতামত জানাবে দলগুলো। বাংলাদেশ এখন আর IMF এবং বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয়, বললেন অর্থ উপদেষ্টা। ঋণের অর্থ ছাড় না হলে ঝুঁকিতে পড়তে পারে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি। ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু IMF থেকে 8 টাকা পাই না, এই গভর্নমেন্ট আসার পর। তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি করব। খেয়াল খুশি মতো কর ছাড়ের সুযোগ থাকবে না, জানালেন NBR চেয়ারম্যান। বললেন যারা ফাঁকি দিচ্ছে টার্গেটে আছে তারা। শেখ হাসিনার মেয়ে পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ এবং রিসিভার নিয়োগের নির্দেশ। LGEDর প্রধান কার্যালয় সহ 36টি দফতরে একযোগে দুদকের অভিযান। ছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের নজরদারি ড্রোন, ভূপাতিতের দাবি পাকিস্তানের। হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। মানবিক করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে জাতিসংঘের এই আহ্বানে ইতিবাচক সাড়া দেয়ার নানানমুখী ঝুঁকি আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা, প্রতিবেশী ভারত এবং চীনের অনাপত্তি করিডোর পরিচালনা এবং নিরাপত্তার বিষয় নিশ্চিত না করতে পারলে এজন্য ভুগতে হতে পারে বাংলাদেশকে। আর সেই সাথে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত এমন সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার কথা বলছেন তারা। রাখাইন বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের এই প্রদেশ কৌশলগত কারণে চীন, ভারত সহ এ অঞ্চলের সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। গেল কয়েক মাস ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন। বিরোধপূর্ণ এলাকায় ঢুকতে পারছে না জাতিসংঘও। পূর্বাভাস, এবছর খাদ্য উৎপাদন হ্রাস পাবে, মানবিক বিপর্যয় আসন্ন। সেখানে খাদ্য সহায়তা পৌঁছাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের প্রস্তাব ছিল জাতিসংঘের। একেই বলা হচ্ছে মানবিক করিডোর। জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিল এটি। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। জানা গেছে রাখাইনে সহায়ক পরিবেশ ও সবার জন্য শর্তহীনভাবে ত্রাণ বিতরণের নিশ্চয়তা চায় বাংলাদেশ। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি, তবে লজিস্টিক সহায়তা দিতে রাজি ঢাকা। লজিস্টিক সাপোর্ট তো এমনি হবে না, লজিস্টিক সাপোর্ট কোনো পথ দিয়ে যেতে হবে এবং যাওয়ার কতগুলো নিয়মাবলী আছে, সেটাই করিডোর। সরকারের ভাবনা যাই হোক, কৌশলগত নানা কারণে স্পর্শকাতর এমন সিদ্ধান্ত সরকারকে বুঝে শুনে নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন বিশ্ব ক্ষমতার অনেক বড় খেলোয়াড়দের স্বার্থ জড়িত রাখাইনের সাথে। চীনের স্বার্থ, ভারতের স্বার্থ, রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কিছু করা হয়, তাহলে তাদের পক্ষ থেকে যে কোনো পর্যায়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে। জাতিসংঘের ব্যানারে আমরা মনে করছি সেখানে আমরা সাহায্য নিয়ে যাব। এটা যে বড় অন্যান্য শক্তি এটাকে প্রতিহত করবে না, সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। ভারত চীন মুখোমুখি আছে অনেক বিষয়, ফলে তারা উভয়ে এরকম একটা বিষয়ে রাজি হবে কি না সেটা একটা চ্যালেঞ্জ। এবং কোনো এক দেশ যদি রাজি না হয়, তাহলেও বাংলাদেশ এটা নিয়ে এগিয়ে যাবে কিনা, এগিয়ে যাওয়ার ঝুঁকি নিবে কিনা। সেই সাথে গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনারও তাগিদ তাদের। পার্লামেন্ট নাই, তার পরিবর্তে
যে রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, তাদের সম্মতি নিতে হবে, তাদের মতামত নিতে হবে। কারণ রাষ্ট্রের জন্য এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত, এটা খুব হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। এই ধরনের মানবিক করিডোর যে কোনো সময় ভবিষ্যতে একটা সামরিক ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের বর্তমান সরকার তো অনির্বাচিত সরকার, এখন কোনো পার্লামেন্ট নেই। এই ধরনের বিষয় সাধারণত পার্লামেন্টে আলোচনা হওয়ার ব্যাপার, কিন্তু যেহেতু এখন নেই, সরকারের দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া। একদিকে রোহিঙ্গা সংকট, অন্যদিকে পাক ভারত উত্তেজনা, এসব কারণে অস্থিরতা এই অঞ্চলে। এমন পরিস্থিতিতে মানবিক করিডোরের নামে নতুন কোনো সংকটে শেষ পর্যন্ত পা দেবে না বাংলাদেশ, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। প্রশ্ন হলো যে এইটার নিরাপত্তা কে দিবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পড়তে হয় জনরোষে। মানুষের অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় তিনি পুলিশের ভালো কাজের প্রশংসা করেন। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গেল বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্ত 62 জন পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন ডক্টর ইউনূস। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা পুলিশ আর জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিজেদেরই দূর করার আহ্বান জানান। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। পরাজিত শক্তি যেন কোনোভাবে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। নির্বাচনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা চান প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে সব প্রার্থীরা যেন সমান সুযোগ পায়। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে 13শ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। এ সময় নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল হওয়ার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে 15 মের মধ্যে মতামত জানানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে সুষ্ঠু নির্বাচনের জন্য নেয়া কোনো প্রচেষ্টাই সফল হবে না। সীমিত পরিসরে হলেও 13শ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাতে চায় ইসি। কমিশনার আবুল ফজল সানাউল্লাহ মনে করেন, এক বা একাধিক স্বচ্ছ নির্বাচন আয়োজন করা গেলে ভোটারদের আস্থা ফেরানো সম্ভব, আর সে লক্ষ্যেই কাজ করছে কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিস্টেম ডিজাইন, আইনি ও নিরাপত্তা ইস্যু সহ লজিস্টিক এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান তুলে ধরা হয় এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রতিবেদনে। সিইসি জানান, সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কমিশন। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত
নিতে হয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এর কার্যকারিতা তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। ভোটিং পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক সংস্কৃতি, ভোটারদের অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তিগত জ্ঞান সহ বেশ কিছু বিষয় বিবেচনা করছে কমিশন। আমাদের ভোটারদের সাথে প্রতারণার ফলে আমাদের সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি টুডে এবং এই ট্রাস্টের জায়গাটা তখনই রিভাইভ হবে যখন এক বা একাধিক স্বচ্ছ, গ্রহণযোগ্য, ভালো নির্বাচন ব্যবস্থা। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে 15 মের মধ্যে মতামত জানাবে রাজনৈতিক দলগুলো। বেশ কিছু ভালো প্রস্তাব এসছে, তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য, যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধার থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। পদ্ধতি যাই হোক, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে একমত ইসি এবং রাজনৈতিক দলগুলো। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যাপারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আর তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। জানা যায়, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দেন। তাতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নন। তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আসার পরামর্শ দিয়েছেন। আইএমএফের শেষ 2 কিস্তির ঋণ ছাড়াই বাংলাদেশের রিজার্ভ স্থিতিশীল। তাদের সহায়তা ছাড়া বাজেট বাস্তবায়নও সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশ এখন আর আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয়, বরং ঋণ না দিলে দাতা সংস্থার সংশ্লিষ্টদের চাকরিও যেতে পারে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তবে এমন মন্তব্য করলেও শেষ পর্যন্ত আইএমএফের ঋণ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফের কাছ থেকে 470 কোটি টাকা ঋণ প্রতিশ্রুতির 3 কিস্তিতে 231 কোটি টাকা পেয়েছে বাংলাদেশ। বাকি আছে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণের 239 কোটি টাকা। এ নিয়ে দীর্ঘদিন ধরে দেন দরবার চলছে আইএমএফ ও সরকারের। অর্থ উপদেষ্টা ওয়াশিংটনে সংস্থাটির নীতি নির্ধারকদের সাথে ঋণ নিয়ে বৈঠক করে ফিরেছেন মঙ্গলবার সকালে, কিন্তু দাতা সংস্থাটির নানা শর্তের কারণে ঋণ ছাড় নিয়ে সুখবর জানাতে পারেননি। ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বলে ফ্লেক্সিবল, যে ওপেন করে দেয়। আমরা বলছি একেবারে ওপেন করে দেওয়া, কারণ ফরেন এক্সচেঞ্জ ইজ এ মেজর পলিসি টুল, মনিটারি পলিসি। এটা ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মধ্যে 280 টাকা, শ্রীলঙ্কার মধ্যে 400 টাকা পৌঁছে যাব, ওরা না পৌঁছাবে না। আমরা বলছি যে আমরা সেটা নেব না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশ এখন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল না। আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। তো তাদেরকে বললাম, তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছি। যদি বাজেট সাপোর্ট, যদি আমরা আইএমএফের ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা ভাবনা করছি, আমরা নিজের মতো করে বাজেট করতে চেষ্টা করি। তবে আইএমএফের শেষ 2 কিস্তির ঋণ ছাড় নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। এরপরও অর্থ ছাড় না হলে আইএমএফ কর্মকর্তাদের চাকরি ঝুঁকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা তো একটা হার্ড ডিসিশন নেব, প্রোগ্রামে থাকবো কি না থাকবো, না এটা আমরা নেব। ওরা তো ওদের চাকরি বাকরি আছে, তো ইন্দোনেশিয়া টাকা দিতে না পেরে অনেকের চাকরি চলে গেছে জানেন তো। মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদের স্ট্রং স্ট্যান্ড নিছে, অনেকের চাকরি থেকে রিটায়ার করতে বাধ্য হয়েছে। আমরা যদি না নিয়ে দেখবেন না, ওখানে কয়েকজনের চাকরি যায়।
অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে সতর্ক আছে সরকার। এরই মধ্যে এলএনজি, ইলেকট্রনিক্স পণ্যসহ বেশ কিছু পণ্য দেশটি থেকে আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েটরি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে খেয়াল খুশি মতো কর ছাড়ের সুযোগ থাকছে না, এটা জাতীয় সংসদের কাছে চলে যাচ্ছে আর সেখানেই পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব আয় বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যারা কর দিচ্ছে না ও ফাঁকি দিচ্ছে তাদের টার্গেট করা হচ্ছে। আগামী বছর কর্পোরেট ট্যাক্স অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেড়েছে রিজার্ভও, যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখনও চ্যালেঞ্জ। ইআরএফ সেমিনারে বক্তারা কেবল প্রবৃদ্ধি নয়, টেকসই সামষ্টিক অর্থনীতিতে নজর দেওয়ার কথা বলেন। একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে আছি, চাপে আছি, ক্রাইসিস কেউ কেউ বলে, বাট অ্যাটলিস্ট বলবো যে চ্যালেঞ্জ, বাট একটা বেশ চাপে আছি। সেই জায়গাটাকে একটা সহনীয় পর্যায়ে এনে আমরা আবার গ্রোথ রিবাউন্ড খুব দ্রুতই করতে পারবো। বিদেশি বিনিয়োগকারীদেরকে আনার ব্যাপারে সবচেয়ে বেশি পেইনফুল জায়গা যেটা আমাদের এক্সিস্টিং ইনভেস্টরদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে এই ট্যাক্সেশন পলিসি অ্যান্ড দ্য এক্সিকিউশন। বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার উদ্যোগের কথা বলেন এনবিআর চেয়ারম্যান। জানান কমাতে হবে ঋণ নির্ভরতা। টিআইএনধারী সবাইকে করের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা ডিজিটাইজেশনটাকে প্রমোট করছি যাতে করে সহজে লোকজন ট্যাক্স দিতে পারে, সেটা আপনারা দেখেছেন। গত বছর আমরা ব্যাপক সাড়া পেয়েছি ডিজিটাইজেশনে। আগামী বছর থেকে চেষ্টা করব আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্ন যেটা, সেটাকে যাতে আমরা অটোমেটেড করতে পারি। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে কর ছাড় দেওয়া হলেও তা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। আগামীতে কারা কর ছাড় পাবেন তা নির্ধারণ করবে সংসদ। সরকার অথবা জাতীয় রাজস্ব বোর্ড কোনো ট্যাক্স এক্সপেন্ডিচার অ্যালাউ করতে পারবে না, এই ক্ষমতাটা পার্লামেন্টের হাতে যাবে। কারোর সাথে একটু ভালো সম্পর্ক আছে অথবা একটু ভালো মতো কনভিন্স করতে পারলাম আর আমি একটা এক্সামশন পেয়ে গেলাম, এই রাস্তাটাও কিন্তু সামনের দিকে খুব কঠিন হয়ে যাবে। আমরা সেই ধরনের পলিসির দিকেও আমরা যাচ্ছি। আইএমএফ এবং বিশ্বব্যাংকের সাথে বৈঠকে সব শর্তে একমত হয়নি সরকার। বৈদেশিক মুদ্রার বিনিময় হার খোলা বাজারে ছাড়ার বিষয়েও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। যে পয়েন্টটা আমাদের ডিসএগ্রিমেন্ট বেসিক্যালি সেটা হচ্ছে, আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে একেবারে ওপেন করে দেওয়া নিয়ে, এটা নিয়ে আমাদের মধ্যে একটু, বিশেষ করে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় কিছুটা আছে। আমরা বিভিন্ন রকম ফর্মুলা ওরাও দেয়, আমরাও দিই, এর মধ্যে এখনো আলোচনা চলছে। আইএমএফ এর সাথে 5 মে আবারও বৈঠকের কথা জানান এনবিআর চেয়ারম্যান। আগামী 5 তারিখে একটা মিটিং হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য এবং বাণিজ্যিক কার্যক্রম জোরদার ও শিক্ষার্থীদের জন্য বৃত্তি বিনিময় কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে আজারবাইজানের সঙ্গে সংযুক্তি বৃদ্ধিতে সম্মতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার বিকেলে যমুনায় আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী এলনুর মাহমুদভ সাক্ষাৎ করতে আসেন। তখন প্রধান উপদেষ্টা ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপন এবং ঢাকা বাকু সরাসরি বিমান যোগাযোগ চালুর উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা শক্তি খাতে শিক্ষা নিতে আগ্রহী হবে। একই সঙ্গে আজারবাইজানের শিক্ষার্থীরাও বাংলাদেশের টেক্সটাইল খাত থেকে শিখতে আগ্রহী হতে পারে। এছাড়াও ঢাকায় আজারবাইজানের দূতাবাস চালু হলে ভিসা জটিলতা দূর হবে। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিগত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এবার সেই সুযোগ এসেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণে কাজ করবে, শান্তি সম্প্রীতির দেশ গড়ার আশ্বাস দেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের কোনো অন্যায়ের সাথে না জড়ানোর আহ্বান জানান বিএনপির মহাসচিব। এর আগে জামালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি দবিরুল ইসলামের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। বেগম খালেদা জিয়া আজকে আমার মেয়েদের জন্য যেটা করেছেন সেটা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। উনি মেয়েদের ক্লাস 12 পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান।
দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। শফিকুর রহমানের দাবি, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বর বা এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী সময়। এর আগে সকালে কুলাউড়ার ভুকসিম ইল ইউনিয়নের সহযোগী সদস্য ফর্ম বিতরণ করেন তিনি। পরে সেখানেই পথসভায় বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা গুলশানে একটি ফ্ল্যাট জব্দ করতে দুদককে আদেশ দিয়েছেন আদালত। ওই ফ্ল্যাটের দেখাশোনার জন্য রিসিভার নিয়োগের আদেশও দেয়া হয়। ফ্ল্যাটটির মূল্য ৫৭ লাখ টাকা দেখানো হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। দুদকের আবেদনে বলা হয়েছে, সাইমা ওয়াজেদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর, স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক বলেন, অনুসন্ধানী দল চাইলে আদালতে আদেশ নিয়ে রেড অ্যালার্টও জারি করার এখতিয়ার রাখে। তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। এদিকে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন ১২ মে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার আগারগাঁও সহ দেশের ৩৬টি এলজিইডি অফিসে একযোগে অভিযান চালালো দুর্নীতি দমন কমিশন। কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি যাচাই বাছাই করা হয় প্রকল্পের নথিপত্র, আর এতে ধরা পড়ে নানান অনিয়ম অসঙ্গতি। তালিকা ধরে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দুদকের কর্মকর্তারা। বাগেরহাটের মোরেলগঞ্জে সিআরসি ফিশারি ঘাট সড়ক বাস্তবায়ন করেছে এলজিইডি। দুদকের অভিযানে যাচাই করা হয় সড়কের গুণগত মান। আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু নিম্নমানের সামগ্রী প্রথমে ঠিকাদার ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু এখানে যে প্রকৌশলী যারা আছে তাদের প্রচেষ্টায়, গ্রামবাসীর প্রচেষ্টায় সে নিম্নমানের সামগ্রীগুলো তারা সেখান থেকে সরিয়ে ফেলছে। কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন সহ নানা অনিয়মের অভিযোগ টাঙ্গাইল জেলা এলজিইডি অফিসের বিরুদ্ধে। দুদকের অভিযানে মিলেছে সত্যতা। কালিহাতী, মধুপুর, ভুয়াপুর, সখীপুর, মির্জাপুরেও চালানো হয়েছে অভিযান। একই অভিযোগের ভিত্তিতে অভিযান হয়েছে চট্টগ্রামে। বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই বাছাই করেছে দুদকের টিম। আনোয়ারায় এলজিইডির কার্যালয়েও হয়েছে অভিযান। প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি, কত টাকা বিল দেওয়া হয়েছে, বিল পাশাপাশি পরিমাপ বই। জামালপুরে এলজিইডির তত্ত্বাবধানে জাইকার খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রকল্প এলাকা পরিদর্শন করে চাওয়া হয়েছে সব তথ্য। আমাদের চাহিদা ডকুমেন্টসগুলো তারা আমাদেরকে যেগুলো এখানে দেখাতে পেরেছেন সেগুলো আমরা এখান থেকে দেখেছি, যাচাই বাছাই করেছি, এবং আমাদের আরও অনেক কিছু যাচাই বাছাই করার প্রয়োজন। গাইবান্ধার ফুলছড়িতে অভিযানের সময় ছিলেন না প্রকৌশলী। পরে কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকল্প এলাকাও পরিদর্শন করেছে দুদক টিম। রাজশাহীতে বিভিন্ন প্রকল্পে ৯/৬ সহ দুর্নীতির সব অভিযোগ খতিয়ে দেখেছে দুদক। যাচাই বাছাই করা হয় নথিপত্র। এছাড়া কুমিল্লা, বগুড়া, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানেও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাৎক্ষণিক ঘুষের প্রমাণ পাই নাই, তবে প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন। এখন আমার নামে হয়তো কেউ একটা অভিযোগ দিতেই পারে, কারো স্বার্থ উদ্ধার হয়নি বা আমার দ্বারা কেউ হতে পারে, রাগান্বিত হতে পারে।
রাজধানীর আগারগাঁওয়ে এলজিডির প্রধান কার্যালয়। নানা অনিয়মের অভিযোগে সেখানেও দুদকের অভিযান পরিচালিত হয়েছে। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনারা কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। অভিযোগের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই, যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই করতাম, কিন্তু অভিযোগটা পূর্ণাঙ্গ পর্যালোচনা করে আমরা শুধুমাত্র একটি প্রজেক্ট বিষয়ে অভিযোগ পেয়েছি। এর আগে 16 এপ্রিল দেশের 35টি সাব রেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মারধরের ভিডিও এরই মধ্যে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার 2টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এদিকে 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা হয়েছে। বিকেল 3:30টার কিছু পরের ঘটনা। রাজধানীর মিন্টো রোডের পুরাতন রমনা থানার সামনে দেখা যায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে। রাস্তার অপর পাশ থেকে আসা এক গাড়ি চালকের সাথে বাকবিতণ্ডা করতে দেখে এগিয়ে আসে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সিদ্দিককে কয়েক দফায় মারধর করে তারা। টানা হেঁচড়ায় সিদ্দিকের পরনের জামা ছিঁড়ে যায়। মুহূর্তেই তাকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে অভিনেতা সিদ্দিককে কান্নাকাটি করতেও দেখা যায়। এ সময় কেউ কেউ সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন। সিদ্দিককে ধরে আনা ছাত্রদল কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন এই অভিনেতা। জুলাই আন্দোলনেও তার ভূমিকা ছিল ফ্যাসিবাদের পক্ষে। আড্ডা শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা দিছিলাম। তো আমরা মিন্টো রোড থেকে যাওয়ার পথে দেখতে পাই যে সিদ্দিকের গায়ে একটা মোটর বাইকের সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তো ওইখানে তর্কতর্কায় তাৎক্ষণিক আমরা তারে শনাক্ত করি। সাবেক 3বারের প্রধানমন্ত্রী যখন তার বাড়ির সামনে ব্যালট ট্রাক যখন রাখা হলো, তখন তিনি একটা কথা বলছিলেন যে বাঘের থাবা মিস হতে পারে, বাঘে ধরলে সারা পায়, হাসিনা ধরলে সারা পায় না। পরে বিকেল 4:45টার দিকে তাকে রমনা থানায় সোপর্দ করা হয়। রমনা বিভাগের ডিসি জানান, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় গুলশান থানায় 2টি মামলা রয়েছে অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে। তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। মনে হয় 2টা মামলা আছে গুলশান থানায়, একটা ওদের কাছে একটা টিভিতে মনে আছে। গুলশান থানা থেকে একটা টিম আসলে আমাদের নিয়ে যাবে, তারপরে তারা যদি মনে করে গ্রেফতার দেখাবে দেখাবে। এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানের শাহজাদপুর দেলোয়ার টাওয়ারে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন অভিনেতা সিদ্দিক। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাকে ধরতে টাওয়ারের সামনে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে সিদ্দিকের বন্ধু ও কথিত দুলাভাই জামিল আহমেদের সহায়তায় কৌশলে পালিয়ে যান তিনি। এদিকে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। টাকা ভাঙানো নিয়ে কথা কাটাকাটি, আর তার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হলেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। বিকেলে নবীনগর উপজেলার বাড্ডা এবং বাড়াইল গ্রামবাসীর মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় 23 এপ্রিল সনিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া এবং এক দোকানদারের মধ্যে ভাঙতি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এতে বাড্ডা এবং বাড়াইল গ্রামের মানুষ 2 পক্ষের হয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। প্রথম দিন হাতাহাতি হয়। ঘটনার জেরে আজ আবারও সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। দেশীয় অস্ত্র নিয়ে চলে হামলা পাল্টা হামলা। কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং বাড়াইল গ্রামে ছোট মিয়ার বাড়িতে আগুন দেয়া হয়। সংঘর্ষে বাড্ডা গ্রামের আজিজ মিয়া নিহত হন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জানাবো খেলার খবর। ক্রিকেট। চট্টগ্রাম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা 227 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 7 উইকেটে 291 রান করেছে টাইগাররা। সাদমান ইসলাম করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। 64 রানের লিড নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের 227 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 7 উইকেটে 291 রান করেছে টাইগাররা। 16 রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ 5 রান করে নট আউট তাইজুল ইসলাম।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা স্বপ্নের মতো শুরু করে বাংলাদেশ। আগের দিন 5 উইকেট নেয়া তাইজুল দিনের প্রথম বলেই নেন আরও একটা উইকেট, তাতেই 227 অল আউট জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমেও অসাধারণ টাইগারদের 2 ওপেনার এনামুল হক বিজয় আর সাদমান ইসলাম। 33 ইনিংসের 2.5 বছর পর বাংলাদেশের ওপেনিং জুটি 100 পেরোয়। প্রথম সেশন শেষে বাংলাদেশ বিনা উইকেটে তোলে 105। লাঞ্চের পর 39 রান করা এনামুলের বিজয়ে জুটি ভাঙে 118 রানে। অন্য প্রান্তে অবিচল ছিলেন সাদমান। বাহাতি ওপেনারের ব্যাট থেকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ক্যারিয়ার বেস্ট 120। পরপর 2 বলে সাদমান আর মুমিনুল আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এক সময় 85 রানের ব্যবধানে হারায় 6 উইকেট। তাতেই স্কোরবোর্ডে যেখানে 400-র বেশি রান তোলার স্বপ্ন দেখা হচ্ছিল, 300 করা নিয়ে এখন শঙ্কা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। ভারতের গুজরাটে বাংলাদেশি সন্দেহে বিপুল সংখ্যক মানুষ আটকের পর এখন জানা যাচ্ছে তারা দেশটির বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মুসলিম নাগরিক। শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত অভিযানে 6,500 অবৈধ অভিবাসী আটকের খবর জানিয়েছিল রাজ্য পুলিশ। শুধু আটকই নয়, আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় বহু মুসলিম নাগরিকের ঘরবাড়ি। অবৈধ অভিবাসী আটক করতে গোটা গুজরাটে চলছে রাজ্য পুলিশের চিরুনি অভিযান। দলে দলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহভাজনদের। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে গত 2 দিনে আটক করা হয় 6,500 মানুষকে। গুজরাট পুলিশ মহাপরিচালকের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, আটককৃতদের মধ্যে 450 অবৈধ বাংলাদেশি। যদিও সরকারের তরফে ঢাকাকে কিছু জানায়নি দিল্লি। বিবিসির এক অনুসন্ধানে বলা হচ্ছে, যাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল তারা মূলত ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিম নাগরিক। গুজরাট সহ উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার প্রমাণও হাজির করেছে সংবাদ মাধ্যমটি। এমনকি ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ থাকার পরও তাদের আটক করা হচ্ছে, এমন তথ্য পেয়েছে বিবিসি। তবে গুজরাট রাজ্য পুলিশের দাবি, পরিচয়পত্র নকল করেই তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল। বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি এখানে আছে এমন তথ্য পেয়ে অভিযানে নামে পুলিশ। ভুয়া পরিচয়পত্র বানিয়ে বহুদিন ধরে তারা এখানে আছে। আইডি কার্ডের তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ চলছে। দেখা হচ্ছে তারা কতবার এবং কখন বাংলাদেশে গিয়েছে। শনিবার ভোরে প্রথমে আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালায় পুলিশ। পরে পুরো গুজরাটেই অবৈধ অভিবাসীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। শুধু আটকই নয়, আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত চান্দোলা লেক এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বহু মুসলিম নাগরিকের ঘরবাড়ি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এদিকে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা LOCর কাছাকাছি ভূপাতিত করা হয় কোয়াডকপ্টার ড্রোনটি। এ সময় ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনীর উপর নজরদারির জন্য ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক, বেড়েছে পাল্টাপাল্টি সামরিক তৎপরতাও। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, সামরিক অভিযান চালালে উপযুক্ত জবাব পাবে ভারত। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।